হ্যালো এভরিবডি, দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল চ্যানেলের তরফ থেকে আমি দেবলীনা ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদের চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলের একজন খুব ইন্টারেস্টিং মানুষ এসেছেন, তার নাম জয়িতা নস্কর দাস। উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, রিসার্চ স্কলার অ্যানথ্রোপোলজি। আজকের সেশনের টাইটেল হচ্ছে যে হাউ টু প্রিপেয়ার ফর ইউজিসি নেট ফার্স্ট পেপার। প্রসঙ্গত বলি যে স্টুডেন্টদের তরফ থেকে যখন রিকোয়েস্ট এসেছিল এটা নিয়ে একটা সেশন করার, মানে আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আমাদের না ফার্স্ট পেপারটার জন্য এক্সট্রা কিছু খাটতে হয় না। মানে আজকেই সকালে একজন বন্ধুর সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ইউজিসি নেটের ফার্স্ট পেপারের সিলেবাসটা, মানে আমি এটা রিকোয়েস্টটা পাওয়ার পর আমি সিলেবাসটা খুলে নিজেই বেশ চমকে গেলাম যে মানে এটার জন্য তো রীতিমতন একটা মনে হলো স্ট্র্যাটেজিক প্রিপারেশন না নিলে, আলাদা করে প্রিপারেশন না নিলে একটু মানে সমস্যাই। তো কিন্তু তারপর যেটা মানে ভালো ব্যাপার হলো খুবই, সেটা হচ্ছে এটা নিয়ে বলার জন্য যাকে আমরা পেলাম, ওনার লাইফটা খুবই মানে ইন্সপায়ারিং রাদার। কেননা উনি 2008-এ মাস্টার্স করেছিলেন, তারপর উনি কর্পোরেট সেক্টরে ছিলেন প্রায় 7 বছর। কিন্তু রিসার্চ করাটা ওনার প্যাশন ছিল বলে উনি চাকরি ছেড়ে প্রিপারেশন নিলেন নেটের জন্য, এবং তারপর সাকসেসফুলি নেট ক্র্যাক করলেন। তো এটা আলাদা করে আমি এই জন্য মেনশন করছি কারণ আমি জানি অনেক স্টুডেন্ট আমাকে বলেও, বা যাদের সঙ্গে কথা হয়নি, আমি জানি যে অনেক স্টুডেন্ট এমন আছে যাদের মাঝে একটা লং গ্যাপ পড়েছে, তারা বিভিন্ন কারণে, তাদেরও রিসার্চ করার ইচ্ছা, কিন্তু বিভিন্ন কারণে তারা ইমিডিয়েটলি মাস্টার্সের পরে নেটের জন্য বসতে পারেনি, বা বসে থাকলেও সেভাবে তাদের সাফল্য আসেনি। তারা একটা লম্বা গ্যাপের পরে আবার নতুন করে ফিরতে চাইছে সাবজেক্টে। তো এত বড় একটা গ্যাপের পরে যিনি আবার ফিরে এসে নেট ক্র্যাক করেছেন, মানে তাকে আমাদের চ্যানেলে পেয়ে মানে আমার সত্যি খুব ভালো লাগছে। তো অনেক থ্যাঙ্কস জয়িতাকে আমাদের চ্যানেলে আসার জন্য। মোস্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমি ওনাকে বলবো যে ওনার এক্সপিরিয়েন্সটা, প্রথমে আমাদের টপিকে যাওয়ার আগে ওনার যে পুরো এই স্টোরিটা, এই পার্টটাকে নিয়ে উনি যদি আমাদের স্টুডেন্টদের কিছু বলেন। হ্যালো এভরিওয়ান। তো এরকম ভাবে লাইক ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে কিছু বলা, এটা আমার জন্য এটা প্রথম। সো থ্যাংক ইউ ফর দ্যাট, দেবলীনা। আর অবভিয়াসলি সুমনদার কথা মেনশন করতে হবে, বিকজ সুমনদার থ্রুতেই আমি তোমার সাথে আলাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। সো তো ফার্স্টে আমি যেটা বলবো, মানে মানে যখন আমাকে ফার্স্ট সুমনদাই বলেছিল যে ইউজিসি তোমার এরকম একটা চ্যানেলে ইউজিসির নেট সম্বন্ধে, মানে নেটের পরীক্ষার যে ডিফিকাল্টিজ আছে বা যা যা স্ট্র্যাটেজিগত সেগুলো সম্বন্ধে আলোচনা হবে, সে কারণে যদি আমি কিছু বলতে চাই। সো I am also very eager to share it because আমার সাথে যেটা হয়েছিল সেটা একটু ইউনিক, নর্মাল, একটু চিরাচরিত প্রথা থেকে একটুখানি আলাদা। সেটা হচ্ছে, যেটাও দেবলীনা অলরেডি বলে দিয়েছে, যে আমি 2008-এ পাস আউট এমএসসি মাস্টার্স ইন অ্যানথ্রোপোলজি। তারপর ডিউ টু সাম রিজনস আমি এডুকেশনাল লাইন ছেড়ে দিই। আমি কর্পোরেট লাইনে ছিলাম আপ টু 2014-এ আমি ডিসাইড করি যে না, অনেক হয়েছে, আলটিমেটলি এবার টাইম এসছে প্যাশন ফলো করার। সো 2015-এ আমি নেটের প্রিপারেশন স্টার্ট করি। সো 2016-এর জুলাইয়ের যে নেটটা হয় সেটা আমি ক্র্যাক করি, এবং তারপরের বছর আমি জয়েন করি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাজ আ ফেলো। সো এক্সপিরিয়েন্স যেটা ছিল, অবভিয়াসলি প্রচন্ড প্রথম দিকে ফ্রাস্ট্রেটিং। অবভিয়াসলি 7-8 বছর পড়াশোনা, কিছুই কোনো সম্পর্ক ছিল না, বিকজ কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই একটু জানো, আইটি সেক্টরে মানে টাইমই পাওয়া যেত না। মানে আমার মাঝে মাঝে এমন শিফট পড়তো যে আমি আমার বাবা মাকেই দেখতে পেতাম না। লাইক আমার বাবা মাও বাইরে কাজ করতেন, তো যখন তারা ঘরে থাকতো আমি থাকতাম না, বা আমি বাইরে থাকলে তারা থাকতো, মানে এরকমও হয়েছে। মানে আমার এখনো মনে আছে আমার বাবার সাথে দেখা হয়নি একবার, 1 সপ্তাহ এক বাড়িতে থেকে আমি বাবাকে 1 সপ্তাহ দেখিনি। মানে এরকম আমার থাকতো। তো ইটস ভেরি স্ট্রেসফুল থাকে এই আইটি সেক্টর, প্রচন্ড স্ট্রেস। মানে একটা মেয়ে, আর আমি বরাবরই ছোটবেলা থেকেই এডুকেশন নিয়েই আর কি ভালোবাসি, মানে পড়াশোনাই ভালোবাসি, অন্য কিছু যে করব কোনোদিন ভাবিনি। যাই হোক, হয়ে যায় অনেক সময়। বাট তারপরে যখন ফিরি আফটার 6 to 7 years সাবজেক্টে, তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং। মানে সিলেবাস থেকে শুরু করে নতুন নতুন সাবজেক্ট, মানে আমি যখন সিলেবাস দেখি আধা কিছু আমাদের সময় আমরা পড়িনি,
তখন আরো অ্যাডভান্সড হয়ে গেছিল সিলেবাসটা, আর তার সাথে পাল্লা দিয়ে নেটও। সো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল, কারণ আমি যে সিলেবাসে পড়ে অভ্যস্ত তার আধা চেঞ্জ হয়ে গেছিল, লাইক 50 to 60% হ্যাভ বিন চেঞ্জড। সো আমাকে নতুন করে আবার জিরো থেকে প্রিপারেশন নিতে হয়েছিল। তো প্রথমে তো প্রায় 3-4 মাস পুরো পাগল পাগল লাগছিল, লাইক কিছুই বুঝতে পারা যাচ্ছিল না। তো আমি এরকম অবস্থায় অ্যাজ এ ট্রায়াল বেসিসে আমি ফার্স্ট এক্সাম দিই 2015-এর। তো ভালো, মানে খুব আনএক্সপেক্টেডলি ভালো হয় ডিউ টু সাম মার্কস। আর সেটাও ফার্স্ট পেপারের সৌজন্যে আমার মার্কস একটু কম আসে, কারণ এই পেপারটা আমি পরবর্তীকালে ডিসকাস করবো কেন এই পেপারটা নিয়ে এত প্রবলেম ক্রিয়েট হয়। আমার টপিক মানে আমার সাবজেক্ট মানে অ্যানথ্রোপোলজিতে আমি ঠিকঠাক মার্কস পাই, বাট ডিউ টু এই সাবজেক্টের মার্কসের জন্য কিন্তু আমার ফার্স্ট নেট আমি কোয়ালিফাই করতে পারিনি। তো এরকম ভাবে আরো দুটো নেট দেওয়ার পর আমি আলটিমেটলি 2016-এ সাকসেস পাই। তো আজ আমি এটাই শেয়ার করব যে কি সেই মেথড, কি সেই স্ট্র্যাটেজি যেটা নিলে এটা কিন্তু খুব ইজি হয়ে যায়। যেহেতু আমি জিরো থেকে স্টার্ট করেছিলাম, হয়তো আমার একটু টাইম লেগেছিল, তো আমি কিছু সার্টেন কি বলবো মেথডস ফলো করেছিলাম। তো আমি এবার সেটাই সবার সামনে বলবো। সো আচ্ছা দেবলীনা, এবার তুমি যদি কিছু বলো। হ্যাঁ, না আমি আর একটা ছোট কোশ্চেন করছি, একটু আউট অফ কনটেক্সট যদিও। তুমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স করার পর কর্পোরেট সেক্টরে যে মানে গেলে, সেটা কি আরো কি কোনো কোর্স করেছিলে, নাকি তুমি অফ ক্যাম্পাসিং এ যেমন অ্যাপ্লাই করে ওরকম করেছিলে? না না, কোনো কোর্স করিনি। আমার কিছু যেটা বললাম, আমার কিছু ফ্যামিলি এমার্জেন্সি এসে গেছিল। তো এইবার সেই সময় আমাদের 2008-এ তখন কিন্তু এই সাবজেক্টের যে প্রসপেক্ট, এখন যে প্রসপেক্ট আমরা অ্যানথ্রোপোলজিতে দেখি, বা অ্যাজ এ রিসার্চার যে প্রসপেক্ট এখন আমরা অ্যাভেল করছি বসে, তখন এটা ছিল না। তখন সবই মানে তোমার কি বলবো, চাকরির সম্ভাবনা বলে এভরিথিং, স্কোপ সবকিছু অনেকটাই সীমিত ছিল সেই সময়। তো আমার তখন এমন একটা সিচুয়েশন ছিল যে আমাকে কিছু একটা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো আই চুজ যে না, আমি এই টাইমটা হয়তো আমি দিতে পারবো না সাবজেক্টটাকে, মানে হয়তো আমার সাবজেক্টে হয়তো সেই ধৈর্যটা সেটা হয়তো আমার তখন ছিল না, যে ডিউ টু দ্যাট এমার্জেন্সি। অ্যান্ড তাই আমি তখন মানে যেরকম নর্মাল অ্যাপ্লাই করা হয় সেরকম কিছু কোম্পানিজে অ্যাপ্লাই করি, তো তারপরে পাই। তো তারপরে ওই যেহেতু হয় সেলস সেক্টরে একটার পর একটা আসতে থাকে, তো এই করে করে চলতে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো হ্যাঁ, তোমার সঙ্গে যেরকম মানে আগে আলোচনা হয়েছিল যে মানে স্ট্র্যাটেজিটা, মানে এটা তো স্ট্র্যাটেজিটাই জানতে চাইছি আসলে, যে ইউজিসি নেট ফার্স্ট পেপারটা ক্র্যাক করতে ঠিক কি স্ট্র্যাটেজি ফলো করবে স্টুডেন্টরা, সেটা যেরকম ভাবে বললে ভালো হয়, যদি দুটো দিনে বললে ভালো হয় তাহলে সেরকম, সেটা তুমি বলো যে মানে কিভাবে বললে বেস্ট হবে। একদম, আমি ফার্স্টে বলে নিই যে পেপার 1 একটা খুব ভাস্ট ব্যাপার। সো আই উড প্রেফার কি এটা দুটো ভাগে বললে ভালো হবে। আমি আজকের চুজ করে নিচ্ছি পুরো পেপারটা সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া দেওয়ার, যে কিভাবে তোমরা স্ট্র্যাটেজি নেবে, কি কি ডিফিকাল্টিস সবাই ফেস করতে পারে, আর কি কি নর্মালি কি কি সেক্টর বা কি কি ক্যাটাগরিজ তোমরা ফলো করবে, তার একটা জেনারেল অল ওভার ইন্ট্রোডাকশনস আমি দিয়ে দিচ্ছি। কিন্তু যে ক্যাটাগরিগুলো আছে, অনেকগুলো ক্যাটাগরি, তো আমি পরে আসছি। তার মধ্যে কিছু ক্যাটাগরি আছে উইচ নিড লাইক ডিপার ডিসকাশনস, এক্সপ্লেনেশনস, কিছু ডিটেলিং এর দরকার। তো সেটার জন্য আমি আরেকটা দিন দেবলীনাকে রাখতে বলবো, যেদিনকে সেই টপিকগুলো নিয়ে আমরা একটু ডিটেলে ডিসকাশন করবো। রাইট। সো এইভাবে করলে আমার মনে হয় পুরো ব্যাপারটা কাভার আপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ। ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ওকে, স্টার্ট। সো ফার্স্ট হচ্ছে যে স্ট্র্যাটেজিটা আমি নিয়েছিলাম, যদিও সেই স্ট্র্যাটেজিটা বুঝতে আমার টাইম লেগেছিল, 3-4 মাস তো লেগেই গেছিল, মানে ফার্স্ট নেট দেওয়ার পরে। সো স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমি দেবলীনার সাথে যখন কথা হয়েছিল আমি ওকে একটা কথা বলেছিলাম, ছোট কথা, যে নেট কোয়ালিফাই করতে হলে হার্ড ওয়ার্কের থেকে বেশি স্মার্ট ওয়ার্ক করা দরকার। হার্ড ওয়ার্ক আমি একটু ওকে বলছি, মানে মানে মেনলি কি ডিটেলিং এ আমরা সবকিছু পড়ি, তাই তো, মানে যারা পড়তে খুব ভালোবাসে সবকিছু মানে থরলি একদম ভালো করে, হ্যাঁ। কিন্তু স্মার্ট ওয়ার্ক হচ্ছে কনসেপ্টটা বুঝে নিজের একটা
মেথডস তৈরি করা। কারণ নেটের কি হয়, নেটের যে ফার্স্ট পেপার বিশেষ করে, তুমি যদি বিগত 3 বছর মানে প্রত্যেক বছর দুটো করে হয়, 6টা পেপার ফলো করো, তুমি হার্ডলি কোনো কোয়েশ্চেন কমন পাবে। কোনো কোয়েশ্চেন্স তুমি কমন অ্যাজ সাচ পাবে না, কনসেপ্ট কমন আছে কিন্তু কোয়েশ্চেন্স কমন নেই। তুমি যদি থরলি পড়ো, আর কিছু কিছু ক্যাটাগরিজ তো এতটাই কনফিউজিং আর এতটাই ট্রিকি যে তুমি নিজে কনফিউজ হয়ে যাবে। তোমার মনে হবে এই কোয়েশ্চেনটাই ঠিক, মানে তোমার 4টে অপশনে মনে হবে 4টেই তো ঠিক, তখন তোমার মনে হয় পাজল হয়ে যাবে যে কোনটা করবে। তো তুমি তোমার মতো একটা করলে, কিন্তু যখন দেখলে যে ওই পরীক্ষার শেষে কাট অফ মার্কস বেরোলো, আনসার শিট বেরোলো, সেখানে অন্য একটাকে ইউজিসি করে দিয়েছে, বাবু এটাকে এটাকে তোমাকে ঠিক করলে তুমি নাম্বার পেতে, তুমি যেটা করেছো সেটাতে পাবে না, তুমি সেটা চ্যালেঞ্জও করতে পারবে না কারণ ওটাও ঠিক। ইটস লাইক দ্যাট, এরকম কিছু ট্রিকি পার্ট কিছু কিছু ক্যাটাগরিজে। আচ্ছা। তো সবার সবার ফার্স্টে যারা প্রথমবার নেট দিচ্ছ বা যারা অলরেডি দিয়েছো কিন্তু পাজলড হয়ে গেছো, দিয়ে দিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো যে কিছুতেই কোনো হাল বেরোচ্ছে না ফার্স্ট পেপারে, তাদের উদ্দেশ্যে আমি বলবো চিন্তা করা ছেড়ে, স্ট্রেস নেওয়া ছেড়ে, একটু কেয়ারফুলি নোটিস করো কোয়েশ্চেন পেপারগুলোকে। একদিন কফি নিয়ে বসো, বসে কফি চা যে যেটা ভালোবাসো নিয়ে বসো, বসে কোয়েশ্চেন পেপারগুলোকে ভালো করে স্টাডি করো। অ্যাটলিস্ট 3 ইয়ার্স, লাস্ট 3 ইয়ার্সের 6টা 5টা, মিনিমাম আমি বলবো 6টা, বারবার সেটাকে ফলো করতে করতে দেখবে যে নিজেরাই তোমরা নোটিস করবে প্রত্যেকটা কোয়েশ্চেন হ্যাভ সার্টেন প্যাটার্নস। আউট অফ দ্যাট প্যাটার্ন কোনো কোয়েশ্চেন্সই হয় না, সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে। আমি তো হেল্প করবোই আজকে যে কিভাবে তোমরা সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করবে। তো সেই প্যাটার্নটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট প্যাটার্ন ওয়াইজ তোমাদের কনসেপ্টকে পড়তে হবে। ওই মাল্টিপল চয়েস এইসব যে বই যেগুলো পাওয়া যায় মার্কেটে, যে মার্কেটে গেলে তুমি বললি ইউজিসি নেটের বই লাগবে, তো তারা বই দিল যেখানে ধরো এই তোমার বিগত 10 বছরের কোয়েশ্চেন পেপার সলভ করা, মাল্টিপল চয়েসের টিক মার্ক দেওয়া আনসার্স, কোয়েশ্চেন আর আনসার্স আছে, সেটা পড়ে গেলে তোমার মানে ওখানে গেলে পুরো পাগল হয়ে যাবে, মানে ওখানে যা কোয়েশ্চেন্স দেখবে কারণ সব নতুন পাবে। আর ওরকম জাস্ট কোয়েশ্চেনের আনসার টিক মার্ক দেওয়া বইগুলো পড়ে যাওয়া মানে তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, তাই না? কারণ তোমাকে জানতে হবে আনসারটা কেন ওই আনসার, রাইট? তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, তবেই তুমি ওই কনসেপ্ট থেকে এর জায়গায় বি কোয়েশ্চেন দিলে আনসার করতে পারবে। সো সবার ফার্স্টে বলবো যে অবভিয়াসলি যাদের টিউটর নেই, বই কেনা, বই ফলো করো। তো বই আমি যে বইটা ফলো করেছিলাম, আপাতত আমার কাছে বইটা নেই, আমি চেষ্টা করব নেক্সট মিটিং এ সেটাকে আনার। হ্যাঁ। আমি ফলো করেছিলাম ট্রুম্যান্স বলে একটা বই, কলেজ স্ট্রিটে পাওয়া যায়। জাস্ট একটা আমার রিকোয়েস্ট, ট্রুম্যান্স কেন, তোমরা অনেক বই পেয়ে যাবে, শুধু বইটা কেনার সময় উল্টে দেখো যে বইটা যেন শুধু মাল্টিপল চয়েসের আনসার কোয়েশ্চেন্স না থাকে, বইটাতে যাতে ক্যাটাগরি ওয়াইজ কনসেপ্ট থাকে। যে ক্যাটাগরিগুলো আজ আমি বলবো, জাস্ট বইয়ের পাতাগুলো উল্টে দেখবে তার কন্টেন্টে ওই ক্যাটাগরিগুলো আছে কিনা, ওই ক্যাটাগরি সম্বন্ধে কিছু চ্যাপ্টার, মানে ওই ক্যাটাগরিগুলো অ্যাজ এ চ্যাপ্টার, তাহলেই আমার মনে হয় সেখান থেকে তুমি অনেকটা কিছু আদায় করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি, বি আ স্মার্ট ওয়ার্কার, হার্ড ওয়ার্কারের থেকে বেশি। তার জন্য তোমাদের কিছু প্রিপারেশনের দরকার হবে। নেটের মোটামুটি 3-4 মাস আগে থেকে সেই প্রিপারেশনগুলো নিতে শুরু করে দেবে। প্রিপারেশন তোমার নেওয়া হয়ে গেলে তোমার কাছে যদি সেই নোটগুলো রেডি থাকে, নেটের 1 মাস আগে তুমি পড়া স্টার্ট করো, ইটস মোর দ্যান এনাফ। কিন্তু ওই প্রিপারেশনটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ পেপার ওয়ানে মোট 10টা ক্যাটাগরি ফলো করা হয়। ওই যে 50 সবাই যারা পরীক্ষা দেয়নি তাদের উদ্দেশ্যেও বলছি যে পেপার ওয়ানে আমরা এখন 50টা কোয়েশ্চেন্স পাই, 50 কোয়েশ্চেন্স দেওয়া হয় সলভ করার জন্য, পার কোয়েশ্চেন্স 2 মার্কস করে থাকে, কোনো নেগেটিভ মার্কিং নেই, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সো এই 50 কোয়েশ্চেন্স যে থাকে সেগুলো 10টা টপিকের ওপর থাকে, 10টা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারে পার ক্যাটাগরি অনুযায়ী 5টা করে প্রশ্ন থাকে, তার মানে 10 ইন্টু 5, 50। সো এই 50টা যে কোয়েশ্চেন তোমরা পাবে সেটা কিন্তু 10খানা ক্যাটাগরিকে কাভার করে, সুতরাং ইটস হিউজ।
ইটস হিউজ। তো এবার সবার ফার্স্টে আমি যেটা বলবো যে বলে দিলাম যে কিভাবে তুমি তোমার স্ট্র্যাটেজিকে ইমপ্রুভ করবে। আর সেকেন্ডলি আরেকটা যেটা সব থেকে আগে বলে নেওয়া উচিত সেটা হচ্ছে ডিফিকাল্টিস কি কি পাবে। সবার প্রথমে আমি সেটাতে আসবো। সবার ফার্স্ট হচ্ছে বোরিং, প্রচন্ড বোরিং। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইস্যু। যখন তুমি ফার্স্ট পেপার পড়তে বসবে, ফার্স্ট পেপার পড়তে বসলে 15 মিনিট বাদে তুমি বলবে দুধ ছাই, আমি আমার সাবজেক্টের পড়াপড়ি, ফার্স্ট পেপার থাক। প্রচন্ড বোরিং, প্রচন্ড বোর্ডম একটা পেপারের যে আর কি ক্যাটাগরিজ গুলো আছে। কিন্তু বাবু একটু কষ্ট করে পড়তে হবেই, কিছু করার নেই। কিন্তু সেটা যদি তুমি একটু বুদ্ধি করে নিজের একটা অর্গানাইজড ওয়েতে করো, তাহলে তুমি তোমার বোর্ডমটাকেও মানিয়ে নিতে পারবে সামহাও। তো এ গেল তোমার ডিফিকাল্টিস। এবার হচ্ছে যে যে আমি প্রথমে তোমাদের আর কি বললাম যে 50টা কোয়েশ্চেন 10খানা ক্যাটাগরির মধ্যে থাকে, পার কোয়েশ্চেন 2 মার্কস। ওকে, এবার আমি তোমাদের বলছি 10টা ক্যাটাগরি কি কি আছে। সবার ফার্স্ট হচ্ছে, মানে এরকম কোনো নেই যে ওই ক্যাটাগরি ওই অর্ডারেই থাকবে, ওরকম কোনো নেই। মোটামুটি 10টা ক্যাটাগরি, পুরো কোয়েশ্চেন পেপারে 5টা করে প্রশ্ন তুমি পাবে প্রত্যেক বছর। দ্যাট ইজ কনফার্ম। এখনো পর্যন্ত এই সিলেবাসটা চেঞ্জ হয়নি। আমি লাস্ট নেটেও দেখলাম, লাস্ট নেটের কোয়েশ্চেন পেপারও দেখেছি, এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। আর যদি চেঞ্জ হয় ওরা তো পরীক্ষার আগে তোমাদের জানিয়ে দেবে সেটা। তো আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে ক্যাটাগরিগুলো ফলো করা হয়। 1 নম্বর হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, এর 5টা করে প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড, এর 5টা করে প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে একটা থাকে রিডিং কম্প্রিহেনশন, যেরকম ছোটবেলা আমরা পড়েছি একটা প্যাসেজ থাকে, সেটার উপর 5টা প্রশ্ন দেওয়া থাকে। তারপরে হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন ইন টার্মস অফ টিচিং, মানে একটা ক্লাসরুমের কমিউনিকেশন কিরকম হওয়া উচিত, নর্মাল কিরকম ভাবে কমিউনিকেটিভ, এইসবের ওপর থাকে। যদিও আমি কমিউনিকেশনের ডিটেলিং নিয়ে নেক্সট সেশনে আলোচনা করব। তারপরে থাকে একটা, সেটা হচ্ছে রিজনিং। রিজনিং 2 রকমের থাকে। একটা রিজনিং থাকে যেটা টোটালি ম্যাথ বেস, অঙ্ক নিয়ে খেলা, মানে ইটস নট সেই পুরোনো দিনের সেই সিলেবাস নয়, বাট অঙ্ক নিয়ে রিজনিং এর মতন, মানে ইটস লাইক গেম মনে হবে, যে পাজল করতে দিয়েছে ম্যাথসের, পাজল সলভ করছো, ইটস লাইক ম্যাথস পাজল। সেই হোয়াটসঅ্যাপে যেগুলো আসে? না, একটু ক্রিটিক্যাল থাকে Critical, এখানে, আচ্ছা। একটু ক্রিটিক্যাল থাকে। এটারও মানে আমি কিছু কোয়েশ্চেন এক্সাম্পল দিয়ে আমি নেক্সট সেশনে বলবো, কারণ আমি ডিফিকাল্ট যে এক্সপ্লানেশন গুলো সেগুলো আমি নেক্সট সেশনের জন্য বাঁচিয়ে আচ্ছা রাখছি, আচ্ছা, যেদিনকে শুধু রাইট। সেই এক্সপ্লানেশন নিয়ে কথা হবে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিং, যেগুলো আমার খুব ফেভারিট ছিল এই পোর্শনটা। লজিক্যাল রিজনিং খুব মজার। তারপরে থাকে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। তারপরে থাকে আইসিটি, মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, মানে কম্পিউটার সম্বন্ধে, কম্পিউটারের হার্ডওয়্যার হোক, সফটওয়্যার ইস্যুস, সেই সব সম্বন্ধে ছোটখাটো কোয়েশ্চেন্স, মানে এর মধ্যে ইন্টারনেটের, মানে ইমেল সংক্রান্ত হোক, ওয়েব, সবকিছু এর মধ্যেই থাকবে। তারপরে আসছে আমাদের পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। আর লাস্ট হচ্ছে হায়ার এডুকেশন, যার মধ্যে এডুকেশন পলিসিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। এই সংক্রান্ত কোয়েশ্চেন্স প্রত্যেকটা ক্যাটাগরি, মানে 10টা যে ক্যাটাগরি আমি বললাম, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি: টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং ম্যাথ বেসড, তারপরে ডেটা ইন্টারপ্রিটেশন, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, হায়ার এডুকেশন, পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই 10টা ক্যাটাগরি তোমরা পাবে। প্রত্যেকটার সেকশন থেকে 5টা করে প্রশ্ন, ইকুয়াল টু 50। তার মানে তোমাদের এই 10টা ক্যাটাগরি পড়ে যেতে হবে। এইবার আমি আসছি অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিতে, কি করবে। ফার্স্টেই কখনো এক্সপেক্ট করবে না কিছু কমন পাবে, একদম না। কারণ সেটা যদি সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে তুমি যাও, আমি প্রচন্ড খেটেছি, প্রচন্ড বই পড়েছি, আমি এবার কমন পাবো, প্রচন্ড বাজে একটা এক্সপিরিয়েন্স হবে পরীক্ষার হলে গিয়ে। হয়তো যেহেতু ফার্স্টেই এই পেপারটা পড়বে, ফার্স্টেই তো ফার্স্ট পেপার হয়,
মেবি এর একটা বাজে এফেক্ট থেকে যেতে পারে, কারণ প্রথমে গিয়ে যদি তোমরা এরকম একটা কিছু সম্মুখীন হও যে যেটা তোমাদের পুরো একদম স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিল, হয়তো পরের যেগুলো তোমার ভালো হতো সেটাতেও এফেক্ট করবে। সো নেভার এক্সপেক্ট কে তুমি সব কমন পাবে, ক্যাজুয়ালি যাও যে না আমাকে করতে হবে, তার জন্য যে স্ট্র্যাটেজি সেইটা নিয়ে যাও, যে কখনো এটাও এক্সপেক্ট করবে না প্রথমেই যে আমি ইটস ভেরি ইজি, আমি 80-90 তো পেয়েই যাবো। ইটস নট লাইক দ্যাট, কারণ আমি প্রথমেই বলেছি ইটস ভেরি ট্রিকি সাবজেক্ট, ভেরি ট্রিকি। লাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু না কিছু কোয়েশ্চেন্স তোমাকে গেস ওয়ার্ক করতেই হবে। আর একটা খুব সুবিধা করে দিয়েছে, নেগেটিভ মার্কিং না রেখে আমরা বিন্দাস গেস মার্ক করতে পারি। তো একটা জায়গায় করতেই হবে, দের ইজ নো আদার ওয়ে, প্রত্যেকেই করে। সো যখন গেস মার্ক চলে আসে, গেসিং করে আনসার দেওয়ারে, তখন একটা লাক ফ্যাক্টর চলে আসে। তো ইউ কান্ট সে তুমি কখনো পেয়েও যেতে পারো, সো ইটস নট লাইক দ্যাট। কিন্তু কখনো তুমি, আমি বলতে চাইছি যে কখনো একটা মনের মধ্যে গেথে নেবে না যে আই ক্যান লাইক মেক ইজিলি, তোমার সাবজেক্টে তোমার সেই কনফিডেন্সটা আছে যে ইউ ক্যান মেক দ্যাট অ্যামাউন্ট অফ মার্কস। বাট এখানে আমার মনে হয় যে তোমার একটা ক্লিয়ারলি স্ট্র্যাটেজি হওয়া উচিত। সবার আগে যে ক্যাটাগরিগুলো বললাম, সেই ক্যাটাগরির মধ্যে আমি তোমাদের সুবিধার জন্য কিছু ভাগ করেছি। সেটা হচ্ছে কিছু ক্যাটাগরি আছে যেখানে তোমরা ফুল মার্কস স্কোর করতে পারো, তো অবভিয়াসলি গিভ প্রেফারেন্স টু দোজ ক্যাটাগরিজ অ্যাট ফার্স্ট। কোয়েশ্চেন যখন পরীক্ষার হলে পরীক্ষা শুরু হবে, কোয়েশ্চেন পেপার হাতে পাবে, সবার ফার্স্ট তুমি সেই কোয়েশ্চেন্স গুলোকে আইডেন্টিফাই করবে যে কোয়েশ্চেন্স গুলো তুমি ফুল মার্কস পেতে পারো, সেটার জন্য যতটা ভাবার সময় আছে তুমি দেবে। এবার যেগুলো তোমাকে লাইক গেসিং এর ওপর অনেকটা ডিপেন্ড করতে হবে, সেগুলো তুমি পরের জন্য রাখো। কারণ একটা টেনশন থাকে না, সেই টেনশনে যদি তুমি তোমার যেগুলো তোমার আয়ত্তে আছে তুমি সেটাকেও ভুলভাল করে দিয়ে আসো, তাহলে কিন্তু মার্কস প্রচন্ডভাবে কমে যাবে। তো আমি বলছি প্রথমে আমি যে ক্যাটাগরিগুলো চুজ করেছি, মানে আমি না, তোমরাও বুঝতে পারবে যে ক্যাটাগরিগুলোতে তোমরা ইজিলি স্কোর করতে পারবে। সবার ফার্স্ট রিডিং, যেটা তোমাদের কম্প্রিহেনশন থাকবে, রিডিং কম্প্রিহেনশন ছোটবেলা থেকে আমরা করে আসছি। তো সবার ফার্স্টে কোয়েশ্চেন পেপার খুলে এই রিডিং কম্প্রিহেনশন ভালোভাবে পড়ে টাইম নিয়ে পড়ো। কোনো কোনো বছর একটু কি বলবো, ট্রিকি বলবো না, একটু কনফিউজিং কিছু কিছু আসে, মানে কিছু কিছু কোয়েশ্চেন থাকে তোমাকে খুব ভালো করে পড়ার দরকার হয়। তো কখনো রিডিং কম্প্রিহেনশন একদম লাস্টের জন্য ফেলে রাখবে না, কারণ বাই চান্স যদি বাকি 45টা প্রশ্নের আনসার দিতে দিতে তোমার লাস্ট মোমেন্টে চলে যায়, তাহলে রিডিং কম্প্রিহেনশনের পার্টটা পড়ার তোমরা অতটা সময় পাবে না। সো ওইটা তুমি যদি ভালো করে না পড়ে পরের কোশ্চেন তাড়াহুড়োতে যা হোক করে পড়ে পরের কোয়েশ্চেন্স গুলো করলে, তাতে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আর এই রিডিং কম্প্রিহেনশনে যদি একটা মার্কসও তোমার কম আসে, এর থেকে বড় আফসোসের কিছু নেই। কারণ এই একটা সেকশন, এই একটা ক্যাটাগরি, এখানে 5টা নম্বর তোমাকে কেউ আটকাতে, 5টা নম্বর মানে 5টা কোয়েশ্চেন, 10টা নম্বর কেউ আটকাতে পারবে না। তুমি প্রথমেই রিডিং কম্প্রিহেনশনটা, কারণ প্রথম থেকে সকল কাছে হাতে সময় থাকে, তো খুব আমরা খুব টাইম নিয়ে করতে থাকি, লাস্টে গিয়ে তাড়াহুড়ো শুরু করে দিই যদি লাস্টে অনেক বাকি থাকে। সো রিডিং কম্প্রিহেনশন, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এই ভুলটা প্রথমবার নেটে গিয়ে আমিই করেছিলাম। সো আমি তাই বলছি, নেভার এভার ডু দ্যাট মিস্টেক, কখনো না। সবার ফার্স্ট গিয়ে রিডিং কম্প্রিহেনশনটা ভালোভাবে পড়ে ওই 5টা কোয়েশ্চেন্স করে নাও, তোমার 10 মার্কস পাকা। ওকে, এরপরে যেটাতে তোমরা হাত দেবে সেগুলো হচ্ছে কিছু পার্ট আমি তোমাদের বলেছি যেগুলো কনসেপ্ট বেসড, মানে যার জন্য তোমাকে ভাবতে হবে না। সেটা যদি তুমি, তোমাকে যেরকম বলেছি তোমাদের আগে যে বইয়ের কথা, তুমি যদি বইয়ে ওই চ্যাপ্টার গুলো পড়ো প্লাস কোয়েশ্চেন পেপার ফলো করো, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। যার মধ্যে ধরো ইনফরমেশন টেকনোলজি আসছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, তারপর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর হায়ার এডুকেশন, এই যে জিনিসগুলো, এগুলো তুমি খুব ইজিলি কি বলবো, তোমার পড়া থাকলে, আর বিশেষ করে বইয়ে ওই কোয়েশ্চেন যেরকম আসে সেই ধাঁচেই করা থাকে, আর তুমি যদি আগের বছরের কোয়েশ্চেন্স গুলো ফলো করো, তুমি বুঝতে পারবে যে এই ক্যাটাগরির কি কি পার্ট গুলো আসে। আমি তাও তোমাদের জন্য কিছু পয়েন্ট আউট করে রেখেছি যেগুলো তোমরা ফলো করতে পারো। তো এই কিছু পোর্শনস আছে যে মানে মোট 5খানা হলো, যেটা হচ্ছে একটা রিডিং কম্প্রিহেনশন হয়ে গেল,
একটা ইনফরমেশন টেকনোলজি হয়ে গেল, পিপল এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম, পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা যেটা সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংটা খুব ইজি আসে, মানে খুব বেশি ডিফিকাল্ট আসে না। এবার আমি সবার আগে তোমাদের এটা বলছি যে তোমরা পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট যে এই ক্যাটাগরিটা আছে, এইটা তোমরা কি কি ফলো করবে। রিডিং কম্প্রিহেনশন আমি অলরেডি বলে দিয়েছি। সো এবার হচ্ছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্টে হচ্ছে তুমি যে বইটার কথা বললাম বা তুমি যা বই পাবে, তোমরা যেটা বললাম যে কনসেপ্ট ওয়াইজ বই কিনবে, খবরদার কখনো মাল্টিপল চয়েসের বইয়ের দিকে যাবে না। চেষ্টা করো নিজে কোয়েশ্চেন্স বানিয়ে সেগুলোকে নিজে আনসার করো। কারণ ওইভাবে পড়ে, শুধু আমি নেটের জন্য বলছি না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে শুধু মাল্টিপল চয়েসের বই পড়ে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না, কারণ ওই কোয়েশ্চেন তো তোমরা পাবে না। তো পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের যে টপিকগুলো, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট যে ক্যাটাগরিটা, তার মধ্যে যে টপিকগুলো তোমরা কভার করবে, কারণ তার মধ্যে থেকেই কোয়েশ্চেন্স আছে। ফার্স্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সবাই জানো এখন সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট জিনিস দিয়ে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই জিনিসগুলো কভার আপ করবে, তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। তাও আমি তোমাদের সুবিধার জন্য ক্যাটাগরিটাও সাব ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি। তারপর একটা হচ্ছে পলিউশন রিলেটেড যে কোয়েশ্চেন্স গুলো আছে বা পলিউশন রিলেটেড যে টপিক গুলো আছে, তুমি নয়েজ পলিউশন ধরো, এয়ার পলিউশন, ইভেন পলিউশনের জন্য যে ডিজিজ গুলো হচ্ছে আমাদের, রেসপিরেটরি ডিজিজ বলো, ওয়াটার বোর্ন ডিজিজ বলো, এই জিনিসগুলো যেগুলো পলিউশনের সাথে রিলেটেড, সেটা পুরোপুরি কভার করবে। আরেকটা হচ্ছে যেটা থেকে প্রত্যেক বছর একটা না একটা কোয়েশ্চেন আসেই, একটা কোয়েশ্চেন থাকবেই তোমার এই পিপল আর এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটি। আমাদের ক্লাইমেট চেঞ্জের ওপর প্রচুর ইন্টারন্যাশনাল ট্রিটি হয় কয়েক বছর অন্তর অন্তর। কিটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, হাইড্রোফ্লোরোক্লোরো অক্সাইড যে এমিশনকে রোধ করার জন্য একটা প্রোটোকল। তো এরকম প্রোটোকলের মধ্যে এই প্রোটোকলগুলো ভালোভাবে, এই প্রোটোকলগুলো কোন সালে কোথায় এই ট্রিটিগুলো করা হয়েছিল, কি কি এর অবজেক্টিভ ছিল, সেই জিনিসগুলো ভালো করে পড়ে যাবে। প্রত্যেক বছর এই ক্যাটাগরিতে একটা প্রশ্ন তো এটা থেকে আসে। তারপর আসছে ন্যাচারাল হ্যাজার্ডস। আমরা ক্লাইমেট চেঞ্জের যুগে আছি, কিছুই ভালো হচ্ছে না অবভিয়াসলি। তাও নেচার একটু রক্ষা পেয়েছিল করোনার জন্য, কদিন ওর একটুখানি নিশ্চিন্তে বাচ্চারা থাকতে পেরেছিল, কিন্তু আবার আমরা অত্যাচার শুরু করে দিয়েছি। সো আবার এই ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জটা একটা হট টপিক হয়ে উঠেছে। তো এই ক্যাটাগরিতে কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইজ আ ভেরি 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 বিগ পার্ট। ক্লাইমেট চেঞ্জের মধ্যে প্রচুর রকমের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য যে পৃথিবীর কিছু কিছু জায়গায় যেরকম এফেক্ট হচ্ছে, সেগুলোকে তুলে প্রশ্ন আসতে পারে যে এটার কারণ কি, সেটার যদি পার্টিকুলার কোনো ইস্যুস থেকে থাকে এইরকম ধরনের। কিংবা তোমার এগ্রিকালচারের ওভার ইউজের জন্য কিছু ওই ফুয়েল অ্যাশ, এইসব জিনিসপত্র নিয়েও অনেক কাণ্ড কারখানা চলছে, সেগুলো নিয়েও আসতে পারে। তো তারপরে হচ্ছে ফুয়েলস এমিশন, মানে জ্বালানি জ্বালানোর ফলে যে এমিটেড যে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, এইসবের ফলে যে পলিউশনস গুলো হচ্ছে সেটা। আর তারপর লাস্ট হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, আর্থকুয়েকের রিক্টার স্কেলে কিছু, ওরা হয়তো এরকমও আসতে পারে যে এরকম এই রিক্টার স্কেলে কোথায় কখন কিরকম আর্থকুয়েক এসেছিল, এরকম নানা রকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো মেনলি তোমরা যদি এই ক্যাটাগরির এই টপিকগুলো, শুনতে মনে হলো এতগুলো, কিন্তু যখন তোমরা এই চ্যাপ্টারটা বইয়ে পড়বে, এই পার্টটা পড়তে কিন্তু ভাল লাগবে। ইটস লাইক এ জেনারেল নলেজ, মনে হবে একটা গল্পের বই পড়ছে জেনারেল নলেজে, যে আজকাল পৃথিবীতে কি হচ্ছে। সো এটা, এই পোর্শনটা পড়া খুব সহজ, এই পোর্শনটা পড়তে অতটা বোরও লাগবে না, সুতরাং অবভিয়াসলি মার্কস পেতে সুবিধাই হবে। সুতরাং আমার সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে এই পার্ট, রিডিং কম্প্রিহেনশন আগে করলে, তারপরে করলে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, সেটা প্রপারলি এই যে টপিকগুলো, এগুলো যদি তোমার বই থেকে ভালো করে পড়া থাকে তুমি পেয়ে যাবে।